আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য ক্লাসের মতো আজকে আমি অধ্যায় 11 জীবের প্রজনন এই অধ্যায় নিয়ে আজকে আমরা 100টি এমসিকিউ সলভ করব। গত ক্লাসের মতো একই কথা, তোমরা যারা আমাদের আরবিস একাডেমি সম্পর্কে আপডেট তথ্য পেতে চাও তারা অবশ্যই আমাদের এই আরবিস একাডেমির কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে, সেখানে তোমরা জয়েন করে সংযুক্ত হয়ে যাবা। এবং আরেকটি কথা তোমাদের আমি বারবার বলি যে বিষয়টি হচ্ছে তোমরা নিজেরাও পড়বা, পাশাপাশি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকলে এই ক্লাসটি তোমরা তাদেরকে শেয়ার করতে পারো, বরং এটা তাদের জন্য অনেক উপকার হবে। পাশাপাশি যারা আমাদের এই আরবিস একাডেমির ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো ধরে একটা বরাবরই একটা একদম সেম কথা, উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের কাছে অফলাইনে পড়ার যাদের সম্ভব না দূরত্বের কারণে, তারা অনলাইনে এমসিকিউগুলো সলভ করলে তাদের পরীক্ষায় দেখা যাবে যে 100% এমসিকিউই আমাদের এই আলোচনা এবং ব্যাখ্যার ভিতর থেকে পরীক্ষায় কমন থাকে। তো অধ্যায় 11 নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো এখানে, এটার ইম্পর্টেন্ট কতটুকু সেটা হচ্ছে অধ্যায় 11 থেকে সবসময় দেখা যায় 2টা এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষায় থাকে, সেই হিসেবে অন্যান্য অধ্যায়ের তুলনায় অধ্যায় 11টা আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ক্লাসের পর্বে। তো আমাদের 1 নম্বর এমসিকিউ যেটা 100টি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান অধ্যায় 11 এর মধ্যে 1 নম্বর এমসিকিউ যেটা সেটা হচ্ছে যে বলা হয়েছে অযৌন প্রজনন কোন শ্রেণীর জীবে ঘটে। তাহলে আমাদের আগে জানতে হবে যে অযৌন প্রজনন মানে হচ্ছে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় না। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় না কোথায়? এটা কি উচ্চ শ্রেণীর, এটা কি উচ্চতর শ্রেণীর, এটা কি উভয়ের, এটা কি নিম্ন শ্রেণীর? অযৌন প্রজনন ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখতে হবে এটা নিম্ন শ্রেণীর জীবে হয়, এটা নিম্ন শ্রেণীর জীবে হয়। সেই হিসেবে আমাদের রাইট আনসার হচ্ছে ক নাম্বার। 2 নম্বরে বলছে উচ্চ পর্যায়ের জীবে কোন প্রক্রিয়ায় যৌন প্রজনন সংঘটিত হয়? উচ্চ পর্যায়ের জীবে মানে মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বলা হয়েছে কোন প্রক্রিয়ায় যৌন জনন সংঘটিত হয়। যৌন জনন হওয়ার জন্য আমরা জানি শুক্রাণু তৈরি হতে হবে, ডিম্বাণু তৈরি হতে হবে। সেই শুক্রাণু বা ডিম্বাণু যে তৈরি হয় সেই তৈরিটা একটা জটিল প্রক্রিয়া। তাহলে শুক্রাণু বা ডিম্বাণু একটা জটিল প্রসেসের মাধ্যমে যৌন প্রজনন সংঘটিত হয়। এবার আমরা আসবো 3 নাম্বার, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের ফলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে মায়োসিস কোষ বিভাজনের ফলে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মিয়োসিস কোষ বিভাজনের ফলে। তাহলে এটার অ্যান্সার মায়োসিস হবে না, অ্যামাটোসিসও হবে না, দ্বিবিভাজন হবে না, রাইট অ্যান্সার হবে মিয়োসিস। এরপর আমরা আসবো প্রশ্ন নাম্বার 4, প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হলো কোনটি? আগে জানতে হবে যে বিটপটা আসলে কি। বিটপটা হচ্ছে একটা উদ্ভিদের মাটির উপরের অংশ। তো মাটির উপরের অংশ যেগুলো কাণ্ড আছে, মুকুল আছে, এই সকল জিনিসটা প্রজননের জন্য চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে আসলে আলটিমেটলি কিসে রূপান্তরিত হয়? বিটপটা একটা সময় ফুলে রূপান্তরিত হয়। সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে ফুল। এগুলো হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপর আমরা আসবো 5 নাম্বার প্রশ্ন, রজনীগন্ধা ফুলে পাপড়ি এবং বীতি একত্রে মিলে একটি আলাদা অংশ তৈরি করে। রজনীগন্ধা যে ফুল আছে, পাপড়িটা এবং বীতিটা একত্রে মিলিত হয়ে একটি আলাদা অংশ তৈরি করে। এটি কি ধরনের ফুল? রজনীগন্ধার কথা বলা হয়েছে, এটা কি ধরনের ফুল? রজনীগন্ধাকে একলিঙ্গ ফুল, অ্যান্সার না। সিনজেনিসিয়াস, এটাও অ্যান্সার না। বৃন্তযুক্ত, এটাও অ্যান্সার না। রাইট অ্যান্সার হচ্ছে এটা অসম্পূর্ণ ফুল। আচ্ছা, এরপর আমরা আসবো ফুলের দ্বিতীয় স্তবক কোনটি? আমরা জানি একটা আদর্শ ফুলের 5টি স্তবক থাকে, বলা হয়েছে একটি ফুলের দ্বিতীয় স্তবক কোনটি? বীতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, পুষ্পাক্ষ, এরকম 5টি অংশ আছে। এই 5টি অংশের মধ্যে বলা হয়েছে দ্বিতীয় স্তবক কোনটি? প্রথম অংশ হচ্ছে পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি। তাহলে আমাদের 1 নাম্বার বুলের দ্বিতীয় স্তবক যেটা সেটা হচ্ছে বৃতি। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা আসি অবৃন্তক ফুল কি? কিছু ফুল আছে যে সরাসরি আমরা বোটা আছে, যে সকল ফুলের বোটা আছে ওই সকল ফুল বলি আমরা সবৃন্তক ফুল, যে সকল ফুলের বোটা নেই ওই সকল ফুলগুলোকে আমরা বলি অবৃন্তক ফুল। তাহলে এখন প্রশ্ন করা হয়েছে অবৃন্তক ফুল কোনটি? কোন ফুলের ওইরকম আমরা লম্বা কোনো বোটা দেখতে পাই না? সেটা রাইট অ্যান্সার আমাদের এখানে উদ্দীপকের প্রশ্ন যেগুলো দেওয়া আছে এটা রাইট অ্যান্সার হচ্ছে হাতির, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা ভুল, এটা ভুল, এটা ভুল। এরপর আমরা অধ্যায় বলছি প্রশ্ন নাম্বার 8-এ আসবো, যে ফুলে স্ত্রীস্তবক এবং পুংস্তবক উভয়ই উপস্থিত থাকে, উভয় অনুপস্থিত, পুংস্তবক এবং স্ত্রীস্তবক কোনোটাই নাই, অর্থাৎ সেই ফুল সরাসরি বংশ বিস্তার করতে পারে না। যে সকল ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক কোনোটাই নাই সেদেরকে বলে আমরা ক্লিফ ফুল বা নিউটার ফুল। এটা রাইট অ্যান্সার হচ্ছে এটা একলিঙ্গ হবে না, উভলিঙ্গ হবে না, বৃন্তক হবে না। থ্যালামাস ফুলের কোথায় অবস্থান করে? থ্যালামাস ফুলের কোথায় অবস্থান করে? পুষ্পাক্ষের কথা বলা হয়েছে। পুষ্পাক্ষটা একটা ফুলের কোথায় অবস্থান করে? বৃন্ত থাকলে বৃন্তের শীর্ষে, জিনিসটা মানে এটা যদি ফুলের বোটা হয় এটার শীর্ষে যেটা অবস্থান করে নাম আছে থ্যালামাস। কেউ কেউ এটাকে থ্যালমাসও বলেন।
রাইট অ্যান্সার হচ্ছে বিন্তু শীর্ষে। এটা অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা 10 নম্বর প্রশ্ন আসবো। পুষ্পাক্ষের উপর কয়টি স্তবক পরপর সাজানো থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পুষ্পাক্ষের উপরে কয়টি স্তবক থাকে? আমরা জানি একটা ফুলের স্তবক হচ্ছে 5টি, এদের মধ্যে বাকি 4টি স্তবকে পুষ্পাক্ষের উপরে সাজানো থাকে, অর্থাৎ পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। এই যে 4টে নাম যেটা বললাম পুষ্পাক্ষের পরে বাকি যে 4টা নাম বললাম, বাকি যে 4টি স্তবক, এই 4টি স্তবকই পুষ্পাক্ষের উপরে থাকে। তার মানে কি বলছে? পুষ্পাক্ষের উপরে কয়টি স্তবক পরপর সাজানো থাকে? রাইট অ্যান্সার কয়টা হবে? 4। এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 11। বলেছে খাদ্য প্রস্তুতে সাহায্য করে কোনটি? আমাদের এখানে যে অংশগুলো দেওয়া আছে, কি কি অংশ দেওয়া আছে একটু আমরা যদি খেয়াল করে দেখি। এখানে বলেছে পুষ্পাক্ষ, বিযুক্ত দল, বৃত্তি এবং সবুজ বৃত্তি। প্রশ্ন হচ্ছে খাদ্য তৈরি করতে সহায়তা করে কোনটি? এইটার আমাদের একটু কনফিউশন আছে। তুমি 3 নাম্বার এবং 4 নাম্বার এটার ক্ষেত্রে তুমি 2টা অ্যান্সার নিতে পারতাম, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যেহেতু স্পেসিফিক খাদ্য তৈরির কথা বলছে, তাহলে যে বৃত্তির মাঝখানে ক্লোরোফিল থাকবে কেবলমাত্র তারাই কিন্তু খাদ্য তৈরি করবে। সবুজ বৃত্তি যেটা, সেটার কথা বলা হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সবুজ বৃত্তি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাকি এটাও হবে না অ্যান্সার, এটাও হবে না, এটাও হবে না। এবার বলা হয়েছে ধুতরা ফুলের তৃতীয় স্তবক আসলে কোনটি? ধুতরা ফুলের তৃতীয় স্তবক কোনটি? তাহলে আমরা জানি একটা ফুল আদর্শ পুষ্পাক্ষ, তারপরে হচ্ছে বৃত্তি, তারপরে পুংস্তবক। তাহলে এখানে খেয়াল করে দেখেন অ্যান্ড্রোসিয়াম যেটা, এটারই কিন্তু নাম দেওয়া হয়েছে পুংস্তবক। অ্যান্ড্রেসিয়াম, পুংস্তবক বা পুংকেশর যেটা আমরা বলি। তাহলে এটাই হচ্ছে আমাদের তৃতীয় স্তবক। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্ড্রেসিয়াম। এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। পরাগরেণু অঙ্কুরিত হলে কি গঠিত হয়? পরাগরেণু থেকে কি তৈরি হয়? পরাগরেণু যেটা, সেটা যদি অঙ্কুরিত হয়, সেটা যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে পরাগ নালিকা তৈরি হবে, পোলেন টিউব যেটাকে আমরা বলি। রাইট অ্যান্সার হচ্ছে পোলেন টিউব। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এবার আমরা আসবো 14 নম্বর প্রশ্ন। বলা হয়েছে সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে কোনটি? তাহলে ডিরেক্টলি একটা উদ্ভিদের কোন অংশ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে? এটা কি পোলেন টিউব, এটা কি পুংদণ্ড, এটা কি পুংস্তবক? আসলে পরাগরেণুর ভিতর থেকে যেটা থাকে পুংজনন কোষ, সেটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। রাইট অ্যান্সার হচ্ছে পুংজনন কোষ। এটা অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। তারপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 15। এটা হচ্ছে পরাগধানী এক গুচ্ছে থাকলে তাকে কি বলা হয়? কোনো উদ্ভিদের পরাগধানী যখন একটা গুচ্ছে থাকে তখন তো আমরা আসলে কি বলি? একটা গুচ্ছের মধ্যে মনে করো এইটা পুংদণ্ড আছে, এর চারদিকে এরকম যে সেটা পরাগধানী সংযুক্ত আছে। এক গুচ্ছে থাকলে সেটাকে আমরা বলি যুক্তধানী, যার ইংলিশ শব্দ সেনজেনেসিয়াস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে যুক্তধানী। এটাও কাটা যাবে, এটাও কাটা, এটাও কাটা। এবার বলছে গর্ভকেশর একটা ফুলের কোথায় অবস্থান করে? গর্ভকেশর যেটা, যদি আমরা চিন্তা করি একটা ফুল যখন আমরা আর্ট করব, এরকম গর্ভকেশরটা থাকে। তাহলে গর্ভকেশর এই জায়গাটার কথা বলা হয়েছে, এটা একটা ফুলের কেন্দ্রে থাকে, একদম ডিরেক্ট মাঝখান বরাবর থাকে। রাইট অ্যান্সার হচ্ছে ফুলের কেন্দ্র। এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। ফুলের কেন্দ্রে কোনটি অবস্থান করে? একটা ফুলের কেন্দ্রে কোনটি অবস্থান করে? মাত্র কিন্তু আমরা বলছি গর্ভকেশর, আর এটার অল্টারনেটিভ নেম হচ্ছে স্ত্রী স্তবক। এটা না থাকে অনেক সময় গাইনেশিয়াম থাকলে সেটাও রাইট অ্যান্সার হবে। তাহলে যাহা গর্ভকেশর, তার অপর নাম স্ত্রী স্তবক, তার অপর নাম হচ্ছে গাইনেশিয়াম, ইংলিশে বলা হয়। রাইট অ্যান্সার হচ্ছে এটা। বাকি এটাও কাটা যাবে, এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না। এবার আমরা আসি যে শাখায় ফুলগুলো সাজানো থাকে তার নাম কি? ফুলগুলো একটা বিশেষ প্যাটার্নে সাজানো থাকে, সেটা যে ফুলই হোক, সেই ফুলগুলো যে প্যাটার্নে সাজানো থাকে তাহার নাম কি? সেটার নাম আছে মঞ্জুরি দণ্ড। রাইট অ্যান্সার মঞ্জুরি দণ্ড। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এরপর আমরা আসবো 19 নম্বর প্রশ্নে। পরাগায়নের অপর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরাগায়নের অপর নামটা আসলে কি? এখানে দেখো লেখা আছে পরাগ বিকাশ, এটা অ্যান্সার হবে না। তারপর দেওয়া আছে পরাগ পুস্ফুটন, এটা অ্যান্সার হবে না। রেণু মিলন, এটা অ্যান্সার হবে না। বাকি থাকলো পরাগ সংযোগ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নতুন প্রজাতির সৃষ্টিতে কোনটির ভূমিকা নেই? দেখা যাচ্ছে নতুন প্রজাতির সৃষ্টির জন্য কোনটির ভূমিকা নেই? এখানে বলছে মূল থেকে প্রজাতি পৃথক হওয়া, এটার ভূমিকা আছে। সংকরায়ন করলে নতুন প্রজাতির সৃষ্টি হবে, এটার ভূমিকা আছে। ঘটনাক্রমে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি, এটা নতুন প্রজাতির সৃষ্টি হবে। স্বপরাগায়ন যখন হয়, একই গাছের ফুলের মধ্যে যখন পরাগায়ন হয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণত নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা নাই বললে চলে। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, 20-এর 4 নাম্বারটা রাইট অ্যান্সার। এরপর আমরা আসবো 21 নম্বর প্রশ্নে। কোন ধরনের পরাগায়নের ফলে গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়? বলছে এখানে যে পরাগায়নগুলো আছে, স্বপরাগায়ন, পরপরাগায়ন উভয়ই কোনটি নয়। কোন পরাগায়নের ফলে গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়? একদম সহজ অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে স্বপরাগায়ন। এগুলো তো বাদ যাবে, এটা বাদ যাবে, এগুলো বাদ। কোন প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার ক্ষেত্রে পসিবিলিটি যেটা থাকে, অবশ্যই যদি তার পরপরাগায়ন হয়,
সেক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরাগায়ন হয় কার মধ্যে? পেঁপের মধ্যে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, আমাকে চিন্তা করতে হবে, রাইট অ্যান্সার এক্ষেত্রে পেঁপে। এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। এবার আমরা আসবো কোন ধরনের ফুল আকারে বড় হয়? কোন ধরনের ফুল আকারে বড় হয়? পানি পরাগে মানে যেটা পানির মধ্যে ভাসে, যেটা বড় ছোট হওয়ার ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই। বায়ু পরাগে মানে বাতাসে চলে যেতে হবে, তাহলে ফুল বড় হলে চলবে, ফুল হতে হবে ছোট। প্রাণী পরাগে যেটা, এটা বড় বা ছোটোর ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই। তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার বাকি থাকলো একটাই, কোনটা? পতঙ্গ পরাগী। এবার আমরা আসবো 24 নম্বর প্রশ্নে। বলা হয়েছে নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত? আমাকে চিন্তা করতে হবে, গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, এটা আসলে বায়ুপরাগী ফুলের একটা বৈশিষ্ট্য। তো বায়ুপরাগী ফুলটা হয় কোন উদ্ভিদের ক্ষেত্রে? বায়ুপরাগী ফুল হয় ধানের ক্ষেত্রে। এগুলো বাদ, এটাও অ্যান্সার বাদ, এটাও বাদ। কোন ফুলের কোনো সুগন্ধ নেই? এখন চিন্তা করতে হবে, যে ফুলটা ওয়াটার মানে পানির মাধ্যমে এক জায়গা থেকে ভাইসে আর এক জায়গায় চলে যায়, ওই ফুলে ঘ্রাণ থাকলেই কি হবে, না থাকলেই কি হবে? সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে পানির মাধ্যমে যেহেতু পরাগায়ন হবে, পাতা শ্যাওলা। রজনীগন্ধা হবে না, তোমরা জানো রজনীগন্ধার অনেক ঘ্রাণ আছে, গোলাপেরও ঘ্রাণ আছে, সরিষা ফুলেরও ঘ্রাণ আছে। কোন পরাগী ফুল ছোট হলে পুষ্পমঞ্জুরিতে সাজানো থাকে? বলা হয়েছে একটা জায়গাতে ফুলগুলো একটা গুচ্ছের মধ্যে সাজানো থাকবে। কোন পরাগী ফুলের কথা বলা হয়েছে? সেটা কি বায়ু, সেটা কি পতঙ্গ, না সেটা কি পানি, নাকি সেটা কি প্রাণী? তাই রাইট অ্যান্সার হবে আমাদের প্রাণী পরাগী ফুল। এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, এবার আমরা আসবো পাখির মাধ্যমে কোনটির পরাগায়ন হয়? অর্থাৎ পাখি কোন ফুলের পরাগায়নে সহায়তা করে? সেটা কি কুমড়া, সেটা কি শিমুল, সেটা কি সরিষা, সেটা কি ধান? অবশ্যই আমাকে দেখতে হবে কোন ফুলটা পাখি খায়। সরিষা গাছে কি পাখি বসতে পারবে? পারবে না। ধান গাছে পারবে না। কুমড়াতে সাধারণত বসে না, লতান উদ্ভিদ। রাইট অ্যান্সার হবে শিমুল। কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ ও পরপরাগী? অর্থাৎ এক ফুল থেকে আর এক ফুলে, এক গাছ থেকে আরেক গাছে পরাগায়ন হয় এবং পরাগদণ্ডটা বহুগুচ্ছে সাজানো থাকে, এরকম একটা ফুলের নাম কি? এখানে শশা দেওয়া আছে, কখনোই না। সরিষাও না, ধুতুরাও না। রাইট অ্যান্সার হচ্ছে শিমুল। কোনটি পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পুংগ্যামেট যে তৈরি হয়, শুক্রাণু যে তৈরি হয়, সেই শুক্রাণু তৈরি হওয়ার প্রথম কোষের নাম কি? এটার নাম হচ্ছে পরাগরেণু। এটাও অ্যান্সার হবে না, এগুলা কোনটাই হবে না, সবগুলোই বাদ। এবার আমরা আসবো 30 নাম্বার। 30 নাম্বার প্রশ্ন বলা আছে পরাগরেণু জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুং জনন কোষ সৃষ্টি করে? পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুং জনন কোষ সৃষ্টি করে? জেনারেটিভ সেল যেটা, অর্থাৎ প্রথম যে কোষটা থাকে পরাগরেণুর, সেটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করবে। একটা কোষ ছোট, একটা কোষ বড়। বড় কোষটিকে আমরা বলতেছি নালিকা কোষ, আর ছোট কোষটাকে আমরা বলতেছি জনন কোষ। তাহলে অপশন যদি 2 থাকে, রাইট অ্যান্সার কত? 1 নাম্বার যেটা, এটা এটাও বাদ যাবে, এটাও বাদ, এটাও বাদ। এবার আমরা আসবো ডিম্বক্রন্থের কাছাকাছি অবস্থিত তিনটি কোষের নাম কি? ডিম্বক্রন্থের কাছাকাছি অবস্থিত তিনটি কোষের নাম কি? এটা আমরা যদি খেয়াল করি, চিত্রটা এমন হবে, এইটার নিচের দিকে ডিম্বক্রন্থ থাকলে এরকম কোষগুলো থাকে। এই তিনটি কোষের একসাথে নাম দেওয়া হয় গর্ভযন্ত্র। বাকিগুলো বাদ যাবে সবগুলাই, ঠিক আছে? এবার আমরা আসি অ্যান্ডোস্পার্ম কোষ হলো। অ্যান্ডোস্পার্ম যেটা, এটা থেকে ফলের কাভারিং তৈরি হয়। যেমন তুমি আম খাও, আমের বীজ বাদ দিলে বাকি যে অংশ, সেটাকে আমরা অ্যান্ডোস্পার্ম বলি। অ্যান্ডোস্পার্ম থেকে কোন অংশটা তৈরি? এটাকে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, ট্রিপ্লয়েড হবে রাইট অ্যান্সার। কারণ এখানে দুইটা কোষ থাকে, আরেকটা কোষ পরবর্তীতে মিলিত হয় তিনটা, 3n, এই জন্য এটা নাম দিচ্ছি আমরা ট্রিপ্লয়েড। রাইট অ্যান্সার হচ্ছে ট্রিপ্লয়েড। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, ফল এবং বীজ উৎপাদনের পূর্ব শর্ত কোনটি? আচ্ছা আমাকে বলো, ফল এবং বীজ তৈরি হলে প্রথমে কি করতে হবে? পরাগায়ন ঘটাতে হবে। তাহলে পরাগায়নের ক্ষেত্রে আমরা নাম দিলাম পরাগ সংযোগ। রাইট অ্যান্সার হচ্ছে এটা। এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এবার তুমি আসো 34 নাম্বার কোশ্চেন। নিষিক্তকরণের পর গর্ভাশয়টা আসলে কিসে পরিণত হয়? নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে রূপান্তরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গর্ভাশয়টা কিসে রূপান্তরিত হবে? ফুল কখনোই না, আনারস, এটা উল্টাপাল্টা কোশ্চেন রাখছে। বীজ না, এটা রাইট অ্যান্সার ফল। সেই হিসেবে আমাদের 34-এর 3 নাম্বারটা রাইট অ্যান্সার। প্রকৃত ফলকে তুমি কয় ভাগে ভাগ করতে পারবে? এটা কি 1, 2, 3, 4? প্রকৃত ফলকে আমরা ভাগ করতে পারি 3 ভাগে। সরল ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, এগুলো এটা বাদ যাবে, এটা বাদ, এটাও বাদ। বহির্নিষেক ঘটে কোন ক্ষেত্রে? এখন আমাকে দেখতে হবে বহির্নিষেক মানে কি? শুক্রাণু ডিম্বাণু প্রাণীদের বাইরে মিলিত হয়। শুক্রাণু ডিম্বাণু প্রাণীদের বাইরে মিলিত একমাত্র মাছের ক্ষেত্রে সম্ভব। এখানে আমাদের মাছ আছে, আরশোলা কি মাছ, জবা, দোয়েল, একটা আনসার হবে ইলিশ। শুধু মাছ না,
জলে যে সকল প্রাণী বসবাস করে জলজ প্রাণীদের ক্ষেত্রে বই নিষেধ হয়, এক্সেপ্ট দুইটা প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। জলে বসবাস করা সত্ত্বেও দুইটা প্রাণীর অন্তনিষেধ হয়, একটার নাম হচ্ছে তিমি, আরেকটার নাম হচ্ছে হাঙর। এগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন প্রাণীতে অন্তনিষেধ ঘটে? দেখছো পরের প্রশ্নে কিন্তু এটা দেওয়া আছে, কোন প্রাণীতে অন্তনিষেধ ঘটে। তার মানে কি এরা জলে হওয়া সত্ত্বেও অন্তনিষেধ ঘটে, তিমি এবং হচ্ছে হাঙর। দেখো লেখা আছে হাঙর। এগুলা মাছ হওয়া সত্ত্বেও এগুলাতে কিন্তু অন্তনিষেধ হবে না, এটাতে হবে। আচ্ছা, এরপর আমরা আসবো 38 নম্বর প্রশ্নে, মানব দেহের ভিতরে কোন ধরনের নিষেক ঘটে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেহে যে নিষেক হয় সেই নিষেকের নাম হচ্ছে অন্তনিষেক, ঠিক আছে? তাহলে এটার 1 নম্বরটা রাইট অ্যান্সার। এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। এবার আমরা আসবো পুংজনন কোষ থেকে শুক্রাণু হয় কোন পদ্ধতিতে? পুংজনন কোষ কোন প্রক্রিয়া বিভাজন হলে শুক্রাণু তৈরি হয়? একেবারে রাইট অ্যান্সার। শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় যে প্রক্রিয়ায়, তার নাম হচ্ছে মিওসিস। সেটা শুক্রাণুনাশক পরীক্ষা অথবা ডিম্বাণুনাশক। অ্যান্সার কি হবে? মিওসিস। কিন্তু যদি এমন আসে শুক্রাণুর সংখ্যা বাড়ে কোন প্রক্রিয়ায়, সেক্ষেত্রে হবে মাইটোসিস। ডিম্বাণুর সংখ্যা বাড়ে কোন প্রক্রিয়ায়, সেক্ষেত্রে কিন্তু হবে মাইটোসিস। সংখ্যা বাড়াইলে অ্যান্সার হবে মাইটোসিস। আর যদি তো প্রশ্ন বলে যে তৈরি হয় কোন প্রক্রিয়ায়, রাইট অ্যান্সার হবে মিওসিস। এটা রাইট অ্যান্সার মিওসিস। এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। এবার আমরা আসবো রাসায়নিক দূত হিসেবে কাজ করে নিচের কোনটি, অর্থাৎ কোন জিনিসটা আমাদের বডিতে রাসায়নিক দূত হিসেবে কাজ করে, কেমিক্যাল মেসেঞ্জার যেটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে হরমোন। রাইট অ্যান্সার হচ্ছে হরমোন। এটাও কাটা যাবে, এটাও কাটা, এটাও কাটা। এবার আমরা আসবো 41 নম্বর প্রশ্ন, হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? হরমোনটা কিসের মাধ্যমে বাহিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরমোন যেহেতু আমরা জানি, এটা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের। হরমোন খরিত হয় নালীবিহীন গ্রন্থি থেকে। যে গ্রন্থির কোনো নালী নাই সেখান থেকে হরমোন বের হয়। তো নালীবিহীন যে গ্রন্থি থেকে যদি হরমোন বের হয়, তাহলে হরমোনটা আমার নির্দিষ্ট জায়গাতে যাওয়ার জন্য কার সাহায্য নেবে? এটা হচ্ছে রক্তের মাধ্যমে হরমোন যায়। রাইট অ্যান্সার হচ্ছে এটা। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এনজাইম কার মাধ্যমে যায়? এনজাইম যাওয়ার জন্য কিন্তু নালী থাকে, বাট হরমোন যাওয়ার জন্য কিন্তু কোনো নালী থাকে না। হরমোনটা রক্তনালীর মাধ্যমে রক্তের সাথে মিশে চলে যায়। প্রজনন সংক্রান্ত হরমোন গ্রন্থি কয়টি, অর্থাৎ কোন কোন গ্রন্থিগুলো আমাদের বডিতে কাজ করে, সেগুলো আমাদের প্রজননকে নিয়ন্ত্রণ করে। এরকম গ্রন্থিগুলো কি কি দেওয়া আছে? যেমন পিটুইটারি গ্রন্থি আমাদের মাথার মধ্যে থাকে, থাইরয়েড গ্রন্থি, তারপরে শুক্রাশয়, ডিম্বাশয়, এই সকল গ্রন্থিগুলো আমাদের প্রজননের ক্ষেত্রে জড়িত। এই জন্য যেহেতু প্রজননের ক্ষেত্রে জড়িত, এই গ্রন্থির সংখ্যা আমাদের বডিতে সর্বমোট আছে 6টা। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, এবার আসি প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থি কোনটি? এখানে দেওয়া আছে কোন গ্রন্থিটা সরাসরি প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থি, কোনটা? সেটা আমাদের হচ্ছে স্তন গ্রন্থি। এটা হবে না অ্যান্সার, এটা হবে না, এটা হবে না। আলটিমেটলি কিন্তু আমাদের প্রজনন সরাসরি নিঃসরণ না করুক, বাকি গ্রন্থিগুলো কিন্তু ওই যে পিটুইটারি গ্রন্থি থেকে শুরু করে যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের প্রজননের উপর একটা ঘুরাই ফিরে একটা প্রভাব ফেলে। কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে স্তন গ্রন্থি। আচ্ছা, এবার আমরা আসি মেয়েদের নারীসুলভ লক্ষণ সৃষ্টি করে কোন হরমোন? খুবই ইম্পর্টেন্ট। এখানে যেটা দেওয়া আছে, মেয়েদের নারীসুলভ লক্ষণ তৈরি করে কোন হরমোন? টেস্টোস্টেরন ছেলেদের থাকে, অ্যান্ড্রোজেন ছেলেদের থাকে, আর থাইরয়েড চলে আসলে সরাসরি ডিরেক্টলি নারীসুলভ লক্ষণের ক্ষেত্রে ওইভাবে সরাসরি ডিরেক্টলি কাজ করে না। ডিরেক্টলি কাজ করে কোনটা? ইস্ট্রোজেন। তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আসি অমরা। অমরা কি কাজ করে? অমরা হরমোন তৈরি করে, অগ্নাশয় নাই কাজ করে, প্রসব বেদনা সৃষ্টি করে, প্লেয়ার নাই কাজ করে। এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। রাইট অ্যান্সার হবে অমরা একটা হরমোন তৈরি করে। অমরা হতে নিঃসৃত হয় কোন হরমোন? এটা লেখছে থাইমোক্সিন, অবশ্যই না। এরপর লেখা আছে অ্যাড্রেনালিন, অবশ্যই না। অ্যাড্রেনালিন বের হবে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে। ইস্ট্রোজেন, এটা অবশ্যই না। রাইট অ্যান্সার হবে গোনাডোট্রফিন, এই হরমোনের কথা বলা হয়েছে। ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এখানে আমাকে কিন্তু বুঝে অ্যান্সার কুইজ আমাকে বের করতে হবে। প্রথম বলে টেস্টোস্টেরন, অবশ্যই না, টেস্টোস্টেরন ছেলেদের থাকে। এবার বলছে অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন ছেলেদের থাকে। এবার বলা হয়েছে 4 নম্বরে প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনটা এটা আনসার হবে না, প্রোজেস্টেরন মেয়েদের, বাট এখানে আমাকে মনে রাখতে ইস্ট্রোজেনও মেয়েদের, প্রোজেস্টেরনও মেয়েদের। এজন্য রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বর। এই জন্য আগে একটা অপশন পাইলাম, আমার সাথে সাথে আমি দাগাই দিলাম, ওরকম করলে কিন্তু হবে না। একাধিক অপশন থাকলে তোমাকে দুইটা জিনিসই কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, তা না হলে কিন্তু অ্যান্সার ভুল যাবে। এবার আমরা আসি 48 নম্বর প্রশ্নে, নিচের কোন হরমোন শুক্রাণু উৎপাদনে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছেলেদের ক্ষেত্রে কোন হরমোনটা শুক্রাণু তৈরি করতে সহায়তা করে? এটা রাইট অ্যান্সার হচ্ছে টেস্টোস্টেরন। এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না। কোন হরমোন গলার স্বর পরিবর্তন করে? আমাদের
শরীরের কোন হরমোনটা আমাদের গলার ভয়েসকে চেঞ্জ করে দেয়? সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন, এই হরমোনটা। এই জন্য ছেলেদের গলার স্বর কি হয়? মোটা হয় মেয়েদের তুলনায়। এবার আসি 50 নম্বর প্রশ্ন, থাইরক্সিন হরমোনের কাজ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে, থাইরক্সিন হরমোনের কাজ আসলে অ্যাকচুয়ালি কোনটি? এখানে দেখেন 1 নম্বরে বলা হয়েছে যেটা মানসিক বৃদ্ধি এবং যৌন লক্ষণ বিকাশে সহায়তা করে। 2 নম্বরে বলেছে যৌনাঙ্গের বৃদ্ধি এবং দুগ্ধকরণে সহায়তা করে, শুক্রাণু উৎপাদন এবং গলার স্বর পরিবর্তন করে। 4 নম্বর বলেছে জরা এবং ভ্রূণের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। রাইট অ্যান্সার হচ্ছে ক নম্বর, এই যে এটা। এবার আমরা আসি, ছেলেদের দাড়ি গোঁফ গজায় বা জন্মায় কোন হরমোনের কারণে? ছেলেদের কোন হরমোনের কারণে ছেলেদের এই পরিবর্তনগুলো আসে? দাড়ি গোঁফ গজাবে, গলার স্বর পরিবর্তন হবে, এগুলো কোন হরমোন দিয়ে এটা হয়? এটা হচ্ছে রাইট অ্যান্সার থাইরক্সিন তো অবশ্যই না, রিল্যাক্সিনও না, ইস্ট্রোজেনও না। রাইট অ্যান্সার হচ্ছে টেস্টোস্টেরন। এরপরে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অর্থাৎ হজম, যেটা এই হজমকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? বিপাক মানে হচ্ছে হজম। এটা টেস্টোস্টেরন তো না, গোনাডোট্রপিকও না, প্রোজেস্টেরনও না। রাইট অ্যান্সার হচ্ছে থাইরক্সিন। এই জন্য অনেক সময় হজমে গন্ডগোল থাকলে থাইরয়েডের টেস্ট করাতে হয়। আচ্ছা, এরপর আমরা আসবো 53 প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? পিটুটারি অ্যান্সার নো, অ্যাড্রেনাল অ্যান্সার নো, জননাঙ্গ অ্যান্সার নো। রাইট অ্যান্সার অমরা। মানব ভ্রূণে অক্সিজেন সরবরাহের অঙ্গটি কোনটি নিঃসরণ করে? কোন হরমোন তৈরি করে? অক্সিজেন সরবরাহের অঙ্গের কথা বলা হয়েছে, অমরের কথা বলা হয়েছে। অমরাটা কোন হরমোনটা তৈরি করবে? এটা হবে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন হবে না, অ্যান্ড্রোজেন হবে না, টেস্টোস্টেরন থাকে ছেলেদের ক্ষেত্রে। শিশুর জন্মের কতদিন পর মায়েদের পুনরায় রক্তস্রাব শুরু হয়? এটা তোমার বইয়ে সরাসরি দিনের কথা উল্লেখ নাই, আমি কিন্তু প্রশ্ন করছি দিন দিয়ে, তোমার বইয়ে মাসের কথা উল্লেখ আছে। এটা হচ্ছে 1.5 মাস। সেই হিসেবে আমরা জানি 1 মাস সমান 30 দিন, 1.5 মাস সমান কত দিন? 45 দিন। রাইট অ্যান্সার 45। এগুলো অ্যান্সার বাদ। এরপর আসো, বয়ঃসন্ধিকালের কত বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে? কত বছর পর, বয়ঃসন্ধিকালের কত বছর পর একজন নারী প্রজনন ক্ষমতা লাভ করে? এটা 3 থেকে 4 বছর, এটা ভুল। 4 থেকে 5 বছর, এটা ভুল। 2 থেকে 1 বছর, এটা ভুল। এটা রাইট অ্যান্সার হবে 1 থেকে 2 বছর। ঠিক আছে? অনেকে প্রশ্ন করতে পারেন 2 থেকে 1, আবার 1 থেকে 2 একই জিনিস। আসলে আমাদের ক্ষেত্রে বইয়ে যে অপশনটা দেওয়া আছে আমাদের ক্ষেত্রে কিন্তু সেইটাই দেখাইতে হবে। আগে 2 থেকে 1 না, 1 থেকে 2 বছর। এই প্রশ্নটা একটু বুঝে থাকবেন, তাহলে কিন্তু কি হবে, পারা প্রশ্ন, জানা প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন আসলে কোথায় সংঘটিত হয়? জরায়ুতে কখনোই না, ডিম্বাশয় না, শুক্রাশয় না। রাইট অ্যান্সার হবে ডিম্বনালী। সকল বহুকোষী জীবে কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে? আমাদের ক্ষেত্রে শুরু করে প্রাণীদের, যত পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর আদি কোষ কোনটা ছিল? কোন কোষ থেকে আমরা বড় হয়েছি? একদম সহজ অ্যান্সার, অ্যান্সার হবে জাইগোট। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার আমরা আসি, কোষ বিভাজনের শেষ পর্যায়ের গঠনমুখ ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে আসলে কি বলা হয়? গঠনমুখ ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কি বলা হয়? এটা আমরা যদি 8 করি, এইটা যদি চিন্তা করি এরকম যে এইটা হচ্ছে জরায়ু, এইটা আমাদের ফেলোপিয়ান টিউব, এখান থেকে আস্তে আস্তে এটা গড়ায় গড়ায় জাইগোটটা এখানে আসবে, জরায়ুতে এই জায়গার মধ্যে এসে সেটা হবে। এই যে গড়ায় যখন আসে তখন তার নাম কি হয়? ব্লাস্টোসিস্ট। কি নাম হয়? ব্লাস্টোসিস্ট। এটা রাইট অ্যান্সার। এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তোমরা যদি ছোট মানুষ 9-10 এর স্টুডেন্ট, তোমাদেরকে বলবো অপশনে যদি এত কিছু না বুঝো, গঠন মুখ অ্যান্সার যদি থাকে তাহলে একদম চোখ মুখ বুঝে অ্যান্সার দেবা ব্লাস্টোসিস্ট। আচ্ছা, এরপর আসি 60 নাম্বার প্রশ্নে, ভ্রূণ সংস্থাপিত হয় কোনটিতে? একেবারে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভ্রূণটা আসলে কোন জায়গায় যায় সেটা অ্যাটাচমেন্ট হয়, এটার কথা বলা হয়েছে। বাচ্চাটা মায়ের পেটের কোন জায়গাতে হয়? এটার নাম হচ্ছে জরায়ু। ঠিক আছে? এটা বাদ যাবে, এটা বাদ, এটা বাদ। এবার আমরা আসি, গর্ভাবস্থা কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কত সপ্তাহ পর্যন্ত আমরা মায়ের গর্ভে ছিলাম? অনেক সময় বলা হয় থাকে 10 মাস 10 দিন, কখনোই না, 9 মাস 10 দিন। 9 মাস 10 দিন হিসাব করলে সাধারণত দেখা যায় 38 থেকে 40 সপ্তাহ। তো 38 থেকে 40 সপ্তাহ যদি আমরা চিন্তা করি, 40 সপ্তাহ যদি বলি 7 দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে 280 ± 5। এইটা হচ্ছে দিনের কথা, পরীক্ষায় প্রশ্ন এরকম প্রশ্ন আসতে পারে। আর আমরা যদি চিন্তা করি সপ্তাহের কথা, সরাসরি আমাদের বইয়ের মধ্যে লেখা আছে 38 থেকে 40। তাহলে এটাও হবে না আনসার, এটাও হবে না, এটাও হবে না। নিষেকের কত সপ্তাহের মধ্যে আমরা গঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিষেকের কত সপ্তাহের মধ্যে আমরা তৈরি হবে? রাইট অ্যান্সার হচ্ছে 12 সপ্তাহ। 8 হবে না, 10 হবে না, 14 হবে না, এগুলো সব বাদ। এবার আমরা আসবো 63, অমরার অপর কি নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমরা অপর কি নামে পরিচিত? পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার প্রশ্ন পরীক্ষা আসছে। অমরের অপর নামটা আসলে কি?
এটা কি গর্ভমূল, গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভফুল? আঞ্চলিক ভাষাটাকে বলা হয় গর্ভমূল। এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। আমি যখন অনেক ছোট ছিলাম তখন শোনা যেত যে বাচ্চাটা হয়েছে এখন কি মায়ের ফুল পড়েছে কিনা, এটা মানিকগঞ্জের আঞ্চলিক ভাষা বলা হয়, যেটা আমার গ্রামের ভাষা মানিকগঞ্জ। তখন অনেক সময় বলতে এই ফুল পড়তে যায় অনেক মা মারা গেছে, তখন এগুলো তো বুঝতাম না। এখন পরবর্তীতে ডাক্তার হওয়ার পরে, সায়েন্স পড়ানোর পরে বুঝলাম এই গর্ভফুলটা যখন বের হয় জরায়ু থেকে তখন অনেক ব্লিডিং হয়। মেডিকেল সায়েন্সের ভাষা যেটাকে বলা হয় পোস্টপার্টাম হেমোরেজ, সন্তান জন্মানোর পরে যে রক্তক্ষরণ। এক্ষেত্রে এই জন্য বলা হয় যতক্ষণ পর্যন্ত এই অমরটা মায়ের দেহ থেকে বের না হয় অতক্ষণ পর্যন্ত ওই মা কিন্তু সেফ না, ঠিক আছে? এই জন্য এখন যেহেতু যুগ আপডেট হয়েছে এজন্য মায়েদেরকে বা বোনদেরকে হসপিটালে ডেলিভারি করাটাই সব থেকে বেশি সেফ। আচ্ছা, কতদিনের ভ্রূণকে ফিটাস বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষা অনেকবার প্রশ্ন পরীক্ষা আসে। কত সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ট্রিকি কোশ্চেন। কেন ট্রিকি কোশ্চেন জানেন? আসলে বইয়ের মধ্যে 56 এটা রাইট অ্যান্সার হবে, 56 রাইট অ্যান্সার হবে, কিন্তু বইয়ের কোথাও 56 নাই। বইয়ে দেওয়া আছে 8 সপ্তাহের ভ্রূণকে আমরা ফিটাস বলি। এটা ঢাকা বোর্ডে অনেকবার কোশ্চেন পরীক্ষা আসছে, কিন্তু 56 অনেক চিন্তা করে 56 তোমার বইয়ে নাই। 8 সপ্তাহ মানে কি? 8কে আপনার 7 দিয়ে গুণ দিলে কত হবে? 56 দিন নিতে হবে। তো 56 দিন মানে কত? এটা রাইট অ্যান্সার। এগুলো সবগুলোই কি কাটা। কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের কত সপ্তাহ বয়সে আমাদের হৃৎপিণ্ডের বিট শুরু হয়েছে? এটা রাইট অ্যান্সার হবে 4 সপ্তাহ। এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এবার আমরা আসবো মরুলা দশায় কতটি কোষ থাকে? আমরা জানি প্রথমে জাইগোট, জাইগোটটা পরবর্তীতে চেঞ্জ হয় ব্লাস্টুলা, ব্লাস্টুলা, মরুলা। তাহলে প্রথমে 2, 4, 8, 16। তাহলে মরুলাতে কতগুলো কোষ থাকবে? 16টি। এটা আনসার ভুল, এটাও ভুল, এটাও ভুল। আচ্ছা, অলরেডি আমাদের 3 ভাগের 2 ভাগ আমাদের এমসিকিউ সলভ হয়ে গেছে। তোমরা যারা ধৈর্য সহকারে যারা ভিডিও দেখতেছো ইনশাল্লাহ আশা করি আমরা আজকেও 100টি এমসিকিউ আমরা রাইট টাইমে শেষ করতে পারবো। ফিটাস কত সপ্তাহে পূর্ণতা প্রাপ্ত হয়? বলা যায় ফিটাসটা 8 সপ্তাহের বয়সকে আমরা বলি ফিটাস। কত সপ্তাহ বয়সে মোটামুটি ফিটাসটা একটা পরিপূর্ণ মানুষের আকৃতি লাভ করে? এটা হচ্ছে 28 সপ্তাহ, ঠিক আছে? এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না। এইচআইভি ক্ষতি সাধন করে কিসের? আমরা জানি রক্তের। কোন রক্তকণিকার? লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে। রাইট অ্যান্সার হবে শ্বেত রক্তকণিকার। শ্বেত রক্তকণিকার মধ্যে আবার 2 রকম সেল থাকে, যারা ক্লাস করতেছে মনোযোগ দিয়ে করবা। CD4 আর হচ্ছে CD8। বেশি ক্ষতি করে CD4 জাতীয় শ্বেত রক্তকণিকা কোষের। এটা অ্যান্সার ভুল, এটাও ভুল, এটাও ভুল। 69 আমরা চলে আসছি। বিশ্বে বর্তমানে কত লোক এইডস আক্রান্ত? এখানে দেওয়া আছে 3,33,00,000। এটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এগুলো কিন্তু আপডেট বইয়ের ইনফরমেশন, একদম নিউ বই যেটা সেটার ইনফরমেশন দেওয়া আছে 3,33,00,000। আচ্ছা, কয় মাস পর এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়? সাধারণত একজন মানুষ এইচআইভিতে আক্রান্ত হওয়ার পর নর্মালি অ্যাজ ইউজুয়াল কত মাস পর আমরা তার লক্ষণটা দেখতে পাই? সেটা হবে 6 মাস। ক্ষেত্র বিশেষে এটা কিন্তু 10 বছরও লাগতে পারে, ঠিক আছে? 6 মাস থেকে শুরু করে 10 বছর। বায়োপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো আসলে কি? আমাদের এখন মাল্টিপল কোশ্চেন শুরু হয়ে গেল। বায়োপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো বলছে ফুল রঙিন এবং মধুগন্ধিযুক্ত। বায়োপরাগী হওয়ার জন্য রঙিন বা রঙিন না হওয়া কোনো ইম্পর্টেন্ট বিষয় না, সুতরাং 1 নাম্বারটা আমরা নিতে পারতেছি না। ফুল হালকা এবং মধুগন্ধিযুক্ত, এটা একদম রাইট অ্যান্সার। গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, এটা একদম রাইট অ্যান্সার। 2 এবং 3 রাইট অ্যান্সার ধরলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, এবার আমরা আসবো 72তে। এখানে থাকলো উভলিঙ্গ ফুলে পুংস্তবক থাকে। অবশ্যই উভলিঙ্গ ফুল যেটা সেটা পুংস্তবক থাকবে, পুংকেশর থাকে না। এটা অ্যান্সার হবে না, কারণ কি? পুংকেশর স্ত্রী কেশর দুইটাই থাকতে পারে, এখানে বলো পুংকেশর থাকবে না, সুতরাং রাইট অ্যান্সার এটা হচ্ছে না। গর্ভাশয় থাকে, এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। 1 এবং 3 রাইট অ্যান্সার ধরলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা। আচ্ছা, এবার আমরা আসবো থ্যালামাস। আচ্ছা, যেটাকে সাধারণত আমরা পুষ্পাক্ষ বলি। আচ্ছা, পুষ্পাক্ষ বা থ্যালামাস এটা বলো গোলাকার আকৃতির। এরপর বলা হলো মোচা আকৃতির, বলো বৃন্ত শীর্ষে অবস্থিত। তো সেটা এরকম, এইটার উপরে ফুলের বাকি স্তবকগুলো বাঁকানো থাকে। তাহলে অবশ্যই এটা গোলাকার, এটা কি মোচা আকার নাকি? অবশ্যই মোচা আকার, এটা আমরা নিতে পারলাম না। রাইট অ্যান্সার এইটা, বৃন্ত শীর্ষে থাকে, মানে কি বোটার শীর্ষে থাকে। রাইট অ্যান্সার 1 এবং 3। 1 এবং 3 রাইট অ্যান্সার কোনটা? খ নাম্বার এটা। এবার আমরা আসবো 74-এ যদি আমরা একটু খেয়াল করে দেখার চেষ্টা করি, সরিষা ফুলে মৌমাছি বসলে, সরিষা ফুলে যখন মৌমাছি বসে তখন কি হয়? সরিষা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়।
সরিষা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, এটা আসলে কোনো লজিক্যালি কোনো কথা হলো না, কারণ সরিষা ফুলের মৌমাছির কারণে কখনোই সরিষা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই, মৌমাছি উপকৃত হয়, রাইট অ্যান্সার। সরিষা ক্ষেত্রের মালিক লাভবান হয়, সরিষা ক্ষেত্রের মালিক লাভবান হয় কেমনে? কারণ ফুলের মধ্যে পরাগায়ন হয়। 2 এবং 3 নাম্বার রাইট অ্যান্সার ধরলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 74 এর 3 নাম্বারটা। পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের 75 যেটা পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য, বলা হয়েছে পেঁপে এক লিঙ্গ ফুল হইতে পারে, এটা রাইট অ্যান্সার। 2 নম্বর বলা হয়েছে ভিন্নবাসী উদ্ভিদ, এক লিঙ্গ ফুল মানে কি দুই গাছ দুই জায়গায় থাকবে, ভিন্নবাসী, দুইটা ভিন্ন গাছের মধ্যে হচ্ছে পরাগায়নটা, তাহলে এটা রাইট অ্যান্সার। সব ঋন্তক ফুল, পেঁপের ফুল অবশ্যই কি থাকে? বোটা আছে, রাইট অ্যান্সার। 1 নাম্বারটা 2 নাম্বারটা 3 নাম্বার, 3টা রাইট অ্যান্সার হলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আসি 76 এর মধ্যে প্রাণী পরাগী ফুলের উদাহরণ, অর্থাৎ কোন ফুলের পরাগায়নটা প্রাণীর সহায়তায় হয়? কদম গাছের পরাগায়ন, এটা প্রাণীর সহায়তায় হয়, শিমুলের ক্ষেত্রে হয়, এটা কচু উদ্ভিদের ক্ষেত্রে যেটা সেটাও হয়, তাহলে সেই হিসেবে রাইট অ্যান্সার 1 2 3, 3টা রাইট অ্যান্সার তুললে রাইট অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এরপর আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে 77-এ, যেটা সেটা হচ্ছে শেফালি রাস্তার পাশে প্রচুর ধুতরা ফুল এবং শিমুল গাছের ফুলে ছোট পাখি ঘুরে বেড়াতে দেখতে পেল। ধুতরা ফুলে এবং শিমুল গাছের ফুলের মধ্যে ছোট পাখি ঘুরে বেড়াতে দেখতে পেল। শেফালির দেখা গাছ দুটির মধ্যে ভিন্নতা হলো, ধুতরা ফুলের কথা বলছে এবং শিমুল গাছের ফুলে দুইটা ভিন্ন ফুল, ধুতরা এবং শিমুল, ছোট পাখি ঘুরে বেড়াতে দেখতে পেল। শেফালির দেখা গাছ দুটির মধ্যে কোন কোন জায়গায় পার্থক্য আছে? বলা হয়েছে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, অবশ্যই যেহেতু পরপরাগায়ন হয় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। পরাগায়ন নিশ্চিত, যেহেতু পাখির মাধ্যমে পরাগায়ন হতেছে, একটা ক্ষেত্রের মধ্যে পরাগায়ন হতেছে, সুতরাং আমরা বলতেই পারি পরাগায়নটা নিশ্চিত, কারণ এখানে যেহেতু বাহকনি দেখছেন প্রচুর পরাগায়ন নষ্ট হয়, যেহেতু পাখির মাধ্যমে পরাগায়ন এক জায়গায় থাকার আরেক জায়গায় যাবে, সেহেতু পরাগায়ন কি নষ্ট হবে, এটা রাইট অ্যান্সার। তাহলে এটা এবং এটা 3টাই যদি রাইট অ্যান্সার হয়, রাইট অ্যান্সার আমাদের 1 2 3 এই 3টা। আচ্ছা, এবার আমরা আসবো 78। ডিপ্লয়েড গৌণ কেন্দ্রিকা সৃষ্টির পর 2 মেরুর কি হয়? এখানে কেন্দ্রিকাগুলো কোষ সৃষ্টি করে, এটাও রাইট অ্যান্সার। 2 নম্বর বলা হয়েছে কেন্দ্রিকাগুলো সাইটোপ্লাজমে যুক্ত হয়, এটাও রাইট অ্যান্সার। এখানে বলছে কেন্দ্রিকাগুলো নষ্ট হয়ে যায় না, নিউক্লিয়াস নষ্ট হলে ফলটাই নষ্ট হয়ে গেল, সুতরাং এটা আমরা নিতে পারবো না। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 2, এটা আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা আসবো 79। মানব শরীরে প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থি কি? আমাদের দেহে প্রজনন নিঃসরণকারী হরমোন তৈরি করে এরকম কি কি আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, কখনোই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আসলে প্রজননকারী হরমোন তৈরি হয় না, এখান থেকে ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি হয়, সুতরাং এই অ্যান্সারটা আমরা নিতে পারলাম না। থাইরয়েড থেকেও নিঃসরণ হয় প্রজননকারী হরমোন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসরণ হয়। 2 এবং 3 নাম্বার রাইট অ্যান্সার, সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে 2 এবং 3। এবার আমরা আসবো 80 নাম্বার প্রশ্নে, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কি বা কি কাজ করে? অ্যাড্রেনাল গ্রন্থি কই থেকে আমরা জানি? কিডনির উপরে। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের কি কাজ করে? 1 নম্বর বলা হয়েছে যৌনাঙ্গের বৃদ্ধি সাধন করে, 2 নম্বর বলা হয়েছে বিপাকে সাহায্য করে, 3 নম্বর হচ্ছে যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। অ্যাড্রেনাল যে গ্রন্থি, এটার সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যৌনাঙ্গের বৃদ্ধি এবং যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। বিপাকের কাজ হালকা করলেও এটা আমরা বিপাকটা অ্যান্সার আমরা নিতে পারবো না। 1 এবং 3 নম্বরটা রাইট অ্যান্সার বেশি সঠিক, এই জন্য আমরা 1 এবং 3 এটা আমরা রাইট অ্যান্সার নিয়ে নিলাম। এবার আমরা আসবো 81। অমরের থেকে নিঃসৃত হয় না, বলছে এখানে কোন হরমোন অমরের থেকে নিঃসৃত হয় না? আচ্ছা, 1 নম্বর বলা হচ্ছে থাইরক্সিন। থাইরক্সিন কখনোই হবে না, কারণ থাইরক্সিন হরমোনটা থাইরয়েড গ্রন্থি থেকে বের হয়, সুতরাং থাইরক্সিন প্রথমে হচ্ছে না। টেস্টোস্টেরন, এটা অবশ্যই। প্রোজেস্টেরন, এটাও রাইট। রাইট অ্যান্সার হচ্ছে অমরের থেকে কি হরমোন নিঃসৃত হয় না? একটু মিস্টেকের ব্যাপার আছে এখানে। কি হরমোন নিঃসৃত, সরি ভুল বলছি, আমি মিস্টেক করে ফেলছি। অমরের থেকে কি হরমোন নিঃসৃত হয় না? এটা টেস্টোস্টেরন, যেটা এটা আসলে অমরের থেকে বের হয় না, এটা বাদ, কারণ এটা তো ছেলেদের ক্ষেত্রে থাকে, অমরের থেকে মাতৃগর্ভে। একটা বাদ গেলে থাইরক্সিনও কিছু কিছু হয়, আমরা ওইভাবে আসলে নিতে পারি না, আর প্রোজেস্টেরন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1, ভুল বললাম, সরি মিস্টেক, সরি একটু যারা ভিডিও যারা দেখতেছেন, এখানে কি হরমোন নিঃসৃত হয় না? কোশ্চেনটা 1 থাইরক্সিন, এটা হবে না। 2 নাম্বার টেস্টোস্টেরন, সরি এই 2টা হরমোন নিঃসৃত হয় না।
আর প্রোজেস্টেরনটা হয়, তার মানে 1 এবং 2, সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার। এটা আমার একটু মিস্টেক, এই জায়গাটা দেখে নিন, 1 নাম্বার এবং 2 নাম্বার এটা নিশ্চিত হয় না, আমি ভাবছিলাম হয় আর কি, একটু উল্টাই গেছে আর কি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 81-এর 1 এবং 2। এরপর আমরা আসি নিচের চিত্রের আলোকে 82 নং প্রশ্নের আনসার দাও। চিত্র আমরা যেটা দেখছি সেটা শুক্রাণুর চিত্র, শুক্রাণুর চিত্র। তাহলে আমরা দেখি, আর শুক্রাণু চিত্রে যদি শুক্রাণু থাকে, 82 নম্বর প্রশ্ন কি বললো? বললো সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে 1 নম্বরে, 2 নম্বরে এর ডিম্বাণুকে নিষিক্ত করে, লেজ সাঁতার কাটতে সহায়তা করে। অবশ্যই এটা নিজে ডিম্বাণুর কাছে যায়, তাহলে এটা 1 নম্বর রাইট। ডিম্বাণুকে নিষিক্ত করে মানে ডিম্বাণুর সাথে মিলিত হয়, এটা রাইট। লেজ সাঁতার কাটতে সাহায্য করে, এটাও রাইট। সেই হিসেবে রাইট অ্যান্সার 1, 2, 3, 3টা রাইট অ্যান্সার ধরলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এবার আমরা আসবো নিচের চিত্রের আলোকে 83 এবং 84 নম্বর প্রশ্নের উত্তর দাও। 83 এবং 84, আগে আমরা 83 আগে দেখি। প্রথম যেটা সেটা একটা গর্ভাশয় চিত্র দেওয়া আছে, মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস মার্কিং করা, পি দ্বারা ডিম্বাণু মার্কিং করা। এখানে যে এন যে মার্কিং করা আছে, এনটা হচ্ছে 2টা পুংগামেটের কথা মার্কিং করা আছে। এখানে বলেছে পি অংশটি নিষেকের পর পরিণত হয়। পি অংশটি মানে ডিম্বাণু, ডিম্বাণু শুক্রাণুর সাথে যখন মিলে নিষেকের পরে ডিম্বাণু এবং শুক্রাণু মিলে কি তৈরি হয়? জাইগোট। রাইট অ্যান্সার হচ্ছে জাইগোট। আমরা পারে গেলাম, বাকিগুলো অ্যান্সার হবে না। এরপরে 84-এ যায়, সেটা কি বললো? বলল চিত্রে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে এম ও এন মিলিত হয়, মিলিত হয়ে শস্য কোষ তৈরি করে। রাইট অ্যান্সার, কারণ এখানে 2টা শুক্রাণু ডিম্বাণু শুক্রাণু দেওয়া আছে, যে কোনো একটা দেশের মিলিত শস্য তৈরি করবে, এটা রাইট অ্যান্সার। এম পি এর সাথে মিলনে দিনিষেক ঘটে। এম ও পি, এম ও পি এর সাথে মিলনে দ্বিনিষেক ঘটে। এটা এম, এটা পি, এই 2টার মিলনে দ্বিনিষেক ঘটে না। এটা অ্যান্সার ভুল, এটা অ্যান্সার হবে না। কারণ আমরা জানি দ্বিনিষেক হওয়ার শর্ত দিছে। এখানে আমরা যদি চিন্তা করতাম, এখানে 2টা নিউক্লিয়াস ছিল, এখান থেকে একটা নিউক্লিয়াস এবং এখান থেকে একটা নিউক্লিয়াস, দ্বিনিষেক হওয়ার শর্ত ছিল এম এবং এন, তাহলে দ্বিনিষেক হইতো, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। পি ও এন লেজ সাঁতার কাটতে সহায়তা করে। পি এবং এন, পি ও এন, পিটা হচ্ছে আমাদের ডিম্বাণু, এন এর লেজ সাঁতার কাটতে সহায়তা করে। এটা একটু মিস্টেক আছে, এন শুক্রাণু যেটা, এটার লেজটা সাঁতার কাটতে সহায়তা করে, পিটা কিন্তু ডিম্বাণু লেজ সাঁতার কাটতে সহায়তা করে না। যেহেতু আমাদের এখানে কোশ্চেন দেখাইতে হবে এবং এন দেওয়া আছে, এই জন্য আমাদের এইটা এবং এইটা আমরা রাইট অ্যান্সার নিব। 1 এবং 3 সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা। আচ্ছা, এটা 84 রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3, কারণ এখানে আমাদের দ্বিনিষেক হওয়ার শর্ত দিচ্ছে এম এবং এন এর মিলন। এটা বোর্ড কোশ্চেন, একটু মিস্টেক আছে, তোমরা সবাই বোর্ডের অন্যান্য টেস্ট পেপার যখন দেখবা সেই সময় তোমরা একটু কারেকশন করে নিও। এবার আমরা আসবো 85 এবং 86। আমাদেরকে উদ্দীপক দেখতে হবে। প্রথমে যেটা দেওয়া ছিল দলমণ্ডলের চিত্র, সি যেটা এটা বৃত্তির চিত্র, আর বি যেটা এটা পুংকেশরের চিত্র। এখানে বলা হয়েছে বি, বিতে আসলে কি থাকে? বি পুংকেশর, সেখানে পরাগধানীর সাথে সংযুক্ত থাকবো। রাইট অ্যান্সার হবে পরাগধানী। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এবার আমরা আসি এ এবং সি এর কাজ। এটা একটা আমাদের কি বলা হয়, এটা দলমণ্ডল বা পাপড়ি, আর সিটা হচ্ছে বৃত্তি। এখানে বলা হয়েছে এ এবং সি এর কাজ, 2টার কাজ কি? প্রথম বলছে ফুলের পরাগায়নে সাহায্য করে, ফুলের পরাগায়নে সাহায্য করে। বৃত্তি এবং দলমণ্ডল, দলমণ্ডলটা পরাগায়নে সহায়তা করে, বৃত্তিও করে। কখন? বৃত্তি যখন কালারফুল হবে তখন। তারপর বলা হয়েছে ফুলকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। বৃত্তি এবং দলমণ্ডল 2টাই ফুলকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। সুতরাং 1 নাম্বার এবং 2 নাম্বার আমাদের রাইট অ্যান্সার। 3 নাম্বারটা আমরা এবার দেখি, ফুলের পরাগরেণু উৎপাদনে সাহায্য করে। ভাই, কখনো দলমণ্ডল এবং বৃত্তি পরাগরেণু উৎপাদনের সাথে জড়িত না। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2, সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার। আমরা কিন্তু ক্লাসের একবারে শেষ পর্যায়ে চলে আসছি, তোমরা ধৈর্য ধারণ করে আর একটু সময় দিলে কিন্তু আমাদের ক্লাসটা মোটামুটি ভালোভাবে শেষ হয়ে যাবে। এরপর আমরা আসি নিচের চিত্রের আলোকে 87 এবং 88 প্রশ্নের উত্তর দাও। মাঝখানে যেটা দেওয়া ছিল হচ্ছে 2টা নিউক্লিয়াস মানে সেকেন্ডারি নিউক্লিয়াস, এক্স যেটা দেওয়া ছিল হচ্ছে ডিম্বাণু। নিষেকের ফলে এক্স অংশ কিসে পরিণত হয়? এক্স, এটা কিন্তু আমরা একটু আগেই দেখায় আসছিলাম। নিষেকের ফলে যেটা শুক্রাণু এবং ডিম্বাণু, এটা ডিম্বাণু, তাহলে ডিম্বাণু নিষেক হলে কিসে রূপান্তরিত হবে? জাইগোট।
জাইগোটটা একটা সময় কিসে রূপান্তরিত হয়? ভ্রূণ। কোশ্চেন কিন্তু একটু কঠিন আছে, এটা একটু চিন্তা করতে হবে। ডিম্বাণুর সাথে শুক্রাণু মিললে হয় জাইগোট। জাইগোটটা একটা সময় যায় কিসে রূপান্তরিত হয়? ভ্রূণে। সেই হিসেবে রাইট অ্যান্সার হচ্ছে ভ্রূণ। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এবার আমরা আসবো 88। আচ্ছা, 88-এর মধ্যে বলা হলো যে চিত্রের ওয়াই অংশটি যা সৃষ্টি করে। আগের ক্ষেত্রে আমরা ওয়াই দেখছিলাম, আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস। সেই সেকেন্ডারি নিউক্লিয়াস আসলে কি তৈরি করে? মানে মাঝখানে দুইটা নিউক্লিয়াস ছিল, এর মাঝখানে যখন আরেকটা নিউক্লিয়াস মিলবো তাহলে এটা কি হবে? 3n। 3n মানে কি? ট্রিপ্লয়েড। এই ট্রিপ্লয়েড দিয়ে কি হয়? শস্য। তাহলে শস্য কলা হবে এবং এটা 3n নিউক্লিয়াস হবে। এটা অ্যান্সার হবে না। 1 এবং 2 রাইট অ্যান্সার দিলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রথমটা। এরপর আমরা আসি নিচের চিত্রের আলোকে 89 এবং 90 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 89 এবং 90 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হয়েছে মাঝখানে যেটা থাকে সেটা গৌণ নিউক্লিয়াস, মাঝখানে একটা ডিম্বাণু বুঝাইছে, আর নিচের চিত্রের সাথে সেটা যেটা মিলছে পুংগামেট বুঝাইছে। আচ্ছা, দেখি কি বলছে। এম এর ক্ষেত্রে প্রযোজ্য, যেটা সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা আসলে কি তৈরি করে? আমি আবার বলছিলাম সেকেন্ডারি নিউক্লিয়াসটা কিন্তু মাঝখানে শুক্রাণুর সাথে মিলিত হয়, 3n হয়। তো 3n যেটা, সেটা আসলে আলটিমেটলি কি তৈরি করে? আমরা বলছিলাম 3n থেকে শস্য কলা তৈরি করবে। তাহলে সিনার্জির সৃষ্টি করে? না। জেনারেটিভ কোষ উৎপন্ন করে? না। প্রতিবাদক কোষ গঠন করে? না। রাইট অ্যান্সার হচ্ছে শস্য কোষ তৈরি করে। এখানে অবশ্য শস্য বানানটা কিন্তু একটু ভুল দেওয়া আছে। এই শস্য বানান হবে দন্তেশ দন্তেশ যোগলা, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 90 যে প্রশ্ন বলছে এন ও ও। এন এর ক্ষেত্রে বলা হয়েছে ডিম্বাণু, আর ও এর ক্ষেত্রে বলা হয়েছে শুক্রাণু। এন এবং ও, শুক্রাণু এবং ডিম্বাণু, এরা কি তৈরি করে? প্রথমে বলছে জাইগোট তৈরি করে। শুক্রাণু এবং ডিম্বাণু মিললে অবশ্যই জাইগোট তৈরি করে, রাইট অ্যান্সার। এই জাইগোট থেকে একটা সময় যায় সেটা উদ্ভিদ তৈরি হয়। সেক্ষেত্রে সেই উদ্ভিদকে আমরা বলি স্পোরোফাইট। তাহলে এটা রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার। কখনো এটা পরাগ নালিকা তৈরি করে না ভাই, পোলেন টিউব গঠন করে, এটা কাটা যাবে। রাইট অ্যান্সার তাহলে আমাদের 90-এর ক নাম্বার, এটা হচ্ছে রাইট। এরপর আমরা আসবো নিচের চিত্রের আলোকে 91, 92 এবং 93 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলছে 3টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আসলে চিত্রটা এমন পাঠ করছে তোমরা আসলে ভিডিওর মধ্যে অত কিছু বুঝতে পারবে না। উপর দিকের যে কোষ সেটা হচ্ছে প্রতিপাদক কোষ, এ দ্বারা বোঝাইছে ডিম্বাণু, আর মাঝখানে বি দ্বারা বোঝাইছে সেকেন্ডারি নিউক্লিয়াস। উপরে প্রতিপাদক কোষ, বি দ্বারা আমরা বুঝলাম সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এ দ্বারা বুঝলাম ডিম্বাণু। উল্লেখিত চিত্রের এক অ্যাপারেটাস এর সহকারী কোষ সংখ্যা কত? মানে ডিম্বাণুর পাশে যে দুটো কোষ থাকে, সহকারী কোষ কয়টা? মানে এটা যদি ডিম্বাণু হয়, এর পাশে দুটো কোষ থাকে, সহকারী কোষ হবে 2টা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এ অংশটির নাম কি? তাহলে মাঝখানে যে দুটো কোষ মিলিত হয়, আলটিমেটলি এ অংশটির নাম কি বলছিলাম? এরা মাঝখানে যে অংশটা দেওয়া আছে 92, এ অংশটির নাম কি? আমরা চিত্রটা একটু দেখি। এই অংশটির নাম এরা কি বলছে? এ কোন জায়গা? এ হচ্ছে এটা। তাহলে অংশের নাম কি? এই অংশটা ডিম্বাণু। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডিম্বাণু। আচ্ছা, এ রাইট অ্যান্সার হচ্ছে ডিম্বাণু। পরে শস্যকোষ সৃষ্টিতে অংশগ্রহণ করে কোন অংশ? শস্যকোষ তৈরি করে কোন অংশ? একটু খেয়াল করলে বোঝা যাবে। মাঝখানের অংশ থেকে শস্যকোষ তৈরি হয়, এখানে কি মার্কিং করা আছে? বি। আর ওইদিকে যদি খেয়াল করে দেখো উপরে আছে সি। সি কিন্তু কখনো শস্যকোষ তৈরি করবে না। তার মানে সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা, গৌণ নিউক্লিয়াস যেটা, সেটা কিন্তু আলটিমেটলি শস্যকোষ তৈরি করে। রাইট অ্যান্সার হচ্ছে বি। তাহলে 93 রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এবার আমরা আসবো নিচের চিত্রের আলোকে 94 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে নিচের চিত্রটা আমরা একটু যদি খেয়াল করে দেখি তাহলে একটু আমরা লক্ষ্য করে দেখলাম এখানে আছে পি, মানে এটা প্রতিপাদক কোষ, মাঝখানে এগুলো গৌণ নিউক্লিয়াস, নিচের চিত্র যেটা ডিম্বাণু, নিষেকের পর আর যেটা ডিম্বাণুটা, এটা আসলে কিসে রূপান্তরিত হয়? তাহলে খেয়াল করতে হবে ডিম্বাণু এবং শুক্রাণু মিলে কি হয়? জাইগোট। আগের সেভাবে খাবার আসছে, জাইগোট আলটিমেটলি কিসে রূপান্তরিত হয়? ভ্রূণে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ভ্রূণ। আচ্ছা, এরপর 95, নিচের চিত্রের আলোকে 95 এবং 96 এই প্রশ্নের অ্যান্সার দাও। তো 95 এবং 96 আমাদেরকে এ যেখানে মার্কিং করা আছে সেটা পরাগধানী বা আমাদের কি বলা হয় পুংদণ্ড বা পুংস্তবক, এই বরাবর মার্কিং করা, অথবা যদি পুরোটা মার্কিং করা থাকে এটা গর্ভমুণ্ডে মার্কিং করা আছে। আর বি চিহ্নিত যেটা গর্ভাশয়। বললো এ চিহ্নিত অংশের নাম কি? বলছিলাম তাহলে এটা আমি যদি বাইরে আটকে নিয়ে আসতাম, আসলে এই চিত্রগুলো বোঝা অনেক কঠিন, তোমরা বুঝতে পারবো না। এটার কথা বলা হয়েছে, এখন বুঝতে পারবা। এই জায়গার কথা বলা হয়েছে, নাম হচ্ছে গর্ভমুণ্ড। রাইট অ্যান্সার হচ্ছে গর্ভমুণ্ড।
বি অংশটি মানে আমাদের পুরো গর্ভাশয়ের কথা বলা হয়েছে, গর্ভাশয় অংশটি আসলে কি কি নিয়ে গঠিত? এটা গর্ভপত্র নিয়ে গঠিত, গর্ভাশয় নিয়ে গঠিত, গর্ভপত্রের একটি অংশ। আসলে সরি একটু মিস্টেক, বি চিহ্নিত অংশটি কি? বি চিহ্নিত অংশটি হচ্ছে পুরোটার নাম বলা হয়েছে গর্ভাশয়, তাহলে এটা রাইট অ্যান্সার। আর গর্ভাশয়টা অনেকগুলো গর্ভপত্র দিয়ে তৈরি, গর্ভপত্রের একটি অংশ, এটা রাইট অ্যান্সার। সেই হিসেবে 2 এবং 3 রাইট অ্যান্সার দিলে রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আচ্ছা, নেক্সট আমরা আসবো 97। নিচের চিত্রের আলোকে 97 এবং 98 এই প্রশ্নের অ্যান্সার দাও। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো কোষ মিলিত হয়েছে। অনেকগুলো কোষ যখন মিলিত হয় চিত্রটির অপর নাম কি? প্রথমে আমাকে চিন্তা করতে হবে, এখানে কোষ দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 7টা আসলে কোষ তো কখনোই কোনো কিছু এভাবে হয় না। প্রথমে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, এইভাবে কোষের সংখ্যা যাবে, তারপরে 16। এখানে আমাকে একটা বিষয় বুঝতে হবে, প্রথমে তৈরি হয় জাইগোট, 2টা কোষ, সরি জাইগোট, হ্যাঁ জাইগোট, তারপর হবে মরুলা, তারপর হবে ব্লাস্টোলা, তারপর হবে ব্লাস্টোলা। চিন্তা করতে হবে জাইগোটটা যখন ভাগ হয়ে 2টা কোষে তৈরি হয় তখন তাকে বলা হয় মরুলা, 2 এর পরে যখন অনেক বেশি বাড়বে তখন তাকে বলা হয় ব্লাস্টোলা। আসলে চিত্র 7টা কোষ, তো 7টা কোষ অনেকগুলো জোর সংখ্যা বিভাজিত হয়, 2 4 6 8। যদি বোর্ড পরীক্ষা দেওয়া আছে তোমরা অ্যান্সার দেখাবা ব্লাস্টোলা, সরি ভুল বললাম, অ্যান্সার হবে ব্লাস্টোলা। আচ্ছা, এবার আমরা আসি নেক্সটে বলা হয়েছে 98 মানব দেহের চিত্রটি গঠিত হতে কতটুকু সময় লাগে? ব্লাস্টোলা তৈরি হওয়ার জন্য কত ঘন্টা সময়ের প্রয়োজন? আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি, এটা কি বইয়ের মধ্যে লেখা আছে 3 দিন, শেষে আমরা যদি 3 দিন মানে 24 ঘন্টার আমরা যদি 3 দিয়ে গুণ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 3 24 72, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এরপর আমরা আসি নিচের উদ্দীপকের আলোকে 99 এবং 100 প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হইল যে 99 এবং 100, মিস্টার এক্স একজন মানুষের নাম, এর 1 মাসের বেশি সময় জ্বর, পাতলা পায়খানা এবং শুকনো কাশি, তার ঘাড় এবং বগলে ব্যথা অনুভূত হয়, মুখমণ্ডল খসখসে হয়ে গেছে। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানালেন তিনি এমন রোগে আক্রান্ত হয়েছেন যার ওষুধ এখন আবিষ্কার হয় নাই। একদম খুবই সহজ, এটা বুঝতেই পারতেছ। 3টা জিনিস যদি থাকে, জ্বর, পাতলা পায়খানা এবং শুকনো কাশি, তাহলে তার একটাই লক্ষণ তোমাদের বই অনুসারে, সেটা হচ্ছে HIV। তো HIV যে ভাইরাস দিয়ে হয় সেই ভাইরাসের পূর্ণ রূপ তাহলে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV ভাইরাস। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের 3 নাম্বারটা। আচ্ছা, লাস্ট 100 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। বলা হইল উক্ত রোগের ফলে HIV যদি কারো হয়, এইডস যদি কারো হয়, আসলে HIV হচ্ছে ভাইরাসের নাম, এইডস হচ্ছে রোগের নাম। যদি কারো HIV হয় শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, এটা রাইট অ্যান্সার। রক্ত কোষের অ্যান্টিবডি উৎপাদন ব্যাহত হয় না, ব্যাহত হয়, এটা কাটা। আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানের রোগটা ছড়ায় না, এটা রাইট অ্যান্সার। তাই 1 এবং 3 এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, আজকে এই নিয়ে তোমাদের বইয়ে 14টা অধ্যায়ের 11টি অধ্যায় আমি অলরেডি তোমাদের আমি ভিডিও আপলোড আজকে আমাদের হয়ে যাবে। তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, তোমরা বুঝতেই পারতেছ যে এইভাবে তুমি যদি পড়াশোনা করো, আমার বিশ্বাস যে দৃঢ় বিশ্বাস, আমি দৃঢ়চিত্তে বলতে পারি তোমার MCQ রিলেটেড প্রবলেম থাকবে না। যেহেতু একটা অধ্যায় থেকে আমাদের হিসেবে যদি আমাদের অধ্যায় 24টা হয়, তোমাদের একটা অধ্যায় থেকে 1.5টা করে প্রশ্ন আমাদের ভাগে পড়ে, মানে 2টা অ্যাভারেজ যদি আমি ধরি, সেই হিসেবে তুমি যেভাবে প্রশ্নগুলো সলভ করো 1400 আমাদের হিসেবে মানে 100 করে যদি আমরা ধরি, আমাদের ব্যাখ্যা সহকারে যদি আমরা বলি 4টা পয়েন্ট সহকারে আমরা পড়াচ্ছি, 14 থেকে 1500 MCQ বললে তোমার আর কোনো MCQ বাকি থাকবে না। আমি ভিডিও শেষে একটা কথা আবারও তোমাদেরকে বলবো, তোমাদের বন্ধুবান্ধব যারা প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তাদেরকে তোমরা এই ভিডিওটা শেয়ার করবা, তারা আস্তে আস্তে পড়াশোনা করার জন্য তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর যদি আমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই অ্যাটলিস্ট আমাদের এখানে একটা লাইক বাটন দেওয়া আছে, সেখানে তোমরা একটু লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রিপশন করে রাখতে বলবা, কারণ পরবর্তীতে তারা এই ভিডিওগুলো আবার দেখতে পাবে এবং আমরা নতুন যদি কোনো আপডেট দিই সাথে সাথে তোমরা আপডেটটা পাই যাবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী ক্লাস আমি অধ্যায় 12 নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।